আমি সম্মান প্রদর্শন করছি। যিনি যেমন কাজ করেছেন তিনি তেমন ফল পাবেন। আমি আপনাদেরকে সবসময় বলি, আমি সর্বশেষ কেশবপুর কেন্দ্রীয় কালীবাড়িতে একটি কথা বলে গিয়েছিলাম জানুয়ারি মাসে। আপনারা যারা ছিলেন সেখানে জানেন যে আমাদের সবসময় একটা কথা মনে রাখবেন, অনেকে বোতাম খুলে চলার কথা বলেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে না, বোতাম আদৌ খুলবেন না, কারণ বোতাম খুললে ওই বোতাম একসময় বন্ধ করার প্রয়োজন হতে পারে। মাথাটা উঁচু করবেন না, মাথাটা নিচু করেই পথ চলার চেষ্টা করবেন, তাহলে হোঁচট খাওয়ার ভয় থাকবে না। আমি বলেছিলাম কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত দার্শনিক গানের উক্তিটি আমি আপনাদেরকে কালীবাড়িতে করে গিয়েছিলাম যে চিরদিন কারো সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। এই কথাটা সকলে মনে রাখবেন, সকলের জীবনের জন্য প্রযোজ্য। যিনি আজ রাজা আছেন তার জন্য প্রযোজ্য, যিনি রাজা ছিলেন তার জন্য প্রযোজ্য হয়েছে। আমি শুধু শাহিন ভাইকে একটি কথা অনুরোধ করেই আমার কথা শেষ করে ফেলবো, কারণ সবাই আজান দেওয়ার মাত্র সামান্য সময় আছে। শাহিন ভাইয়ের কথাই আমাদেরকে শুনতে হবে আজ বেশি করে, কারণ তার অনেক কিছু দেবার আছে, অনেক কিছু বলার আছে, আমাদেরও কিছু বলবার তার কাছে নিশ্চয়ই আছে। কারণ যেহেতু তিনি আমাদের কাছ থেকে কিছু নেবেন, সুতরাং আমাদের প্রত্যাশা আমাদেরকে কিছু দিতে হবে। কে দিতে হবে? টাকা প্রয়োজন নেই, বাড়ি প্রয়োজন নেই, পকেট খরচ দরকার নেই। আমাদেরকে শুধু আমাদের ঋত অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকারটি কি? সেই অধিকারটি হলো এই, আমার কেশবপুরের মানুষ, আমি কোনো কেশবপুরের কাউকে দোষ দিতে চাই না, যারা আমার কেশবপুরের মানুষকে প্রত্যক্ষভাবে অসম্মান করেছে, অপদস্থ করেছে, গায়ে হাত তুলেছে, বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে, ঘরে থাকতে দেয় নাই, মায়ের কাছে শুতে দেয় নাই, বউয়ের কাছে থাকতে দেয় নাই, পুত্রের কাছে থাকতে দেয় নাই, তার সন্তানের কাছে থাকতে না দিয়ে দিনের পর দিন রাতের পর রাত বাড়ি ছাড়া করে এই কেশবপুরের বাইরে কাটাতে হয়েছে। কেশবপুরে এমন অনেক মানুষ আছে, সে যে দল করুক না কেন, আমি পরিষ্কার বলতে চাই, আমার কথা একটাই, যে কেশবপুরের সব মানুষ আপনার মানুষ। যদি সে সন্ত্রাস না করে, যদি সে কারো ঘাড়ে লাঠি না মারে, যদি সে কারো মানুষকে অসম্মান না করে, যদি সে কারো মানুষের ক্ষতি না করে, তাহলে সে মানুষ আপনার মানুষ। কেশবপুর কেন, আজ সারা বাংলাদেশ হয়ে গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানুষ। আর আমি বলতে চাই, কেশবপুরের সকল মানুষ হবে আপনার মানুষ, সকল দল গোত্র নির্বিশেষে হবে আপনার মানুষ। আপনি কাউকে উপেক্ষা করে যেতে পারেন না, এটা আপনি পারবেন না। আমি ছোট মানুষ হতে পারি, এখানে একটি কথা বলে নেওয়া প্রয়োজন, নাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কেশবপুরের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটার কথা কেউ বললেন না। আমি অবাক হয়ে গেলাম, এতজন বক্তৃতা করলেন, কিন্তু কেশবপুরের যে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে গত এক দশকে, সেই ক্ষতির কথাটা কেউ বললেন না, কেউ ভাবলেন না, কেউ হয়তো ভাবেন না। কেশবপুরের আজীবনের লালিত স্বপ্ন, আজীবনের লালিত স্বপ্ন যে সহাবস্থানের একটি পরিবেশ ছিল কেশবপুরে। কে হিন্দু, কে মুসলমান, কে কোন দল করে এমনটি ছিল না, একটি ছিল ভালোবাসা, একে অপরের বাড়ি যেত, একে অপরের অফিসে যেত। কিন্তু কেশবপুরে কি হলো? কেশবপুরে 2016 সাল থেকে কেশবপুরে এমন একটি পরিবেশ তৈরি হলো, ও রুহুল আমিনের লোক, ওকে ওই পাশে রাখো, ওকে পুলিশ দিয়ে ধরো। ও শ্যামল সরকারের লোক, ওকে ওর বাড়ির সামনে পাহাড়ে বসা, কে কে ওর বাড়ি যায়। ও গোলাম মোস্তফার লোক, গোলাম মোস্তফার বাড়ি পুলিশ উঠাও। এই যে সামাজিক কাঠামো, এই যে সামাজিক পরিকাঠামো কেশবপুরে ভেঙে দেওয়া হয়েছে, এই সামাজিক পরিকাঠামো পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন এবং আমি মনে করি জরুরি। কিন্তু বিশ্বাস করি এটা একমাত্র শাহিন চাকলাদারের পক্ষেই সম্ভব।
আর কেউ পারত না। এই কেশবপুরে যদি আর দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে নমিনেশন নিয়ে আসতে পারতো, তার পক্ষেও এই সামাজিক পরিকাঠামো ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না। কারণ এই পরিকাঠামো ফিরিয়ে দিতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়, অনেক উদার হতে হয়। সেই উদার মনের মানুষ শাহীন চাকলাদার, তিনি দুষ্টের যেমন দমন করতে পারেন, তেমনি ভালো মানুষের জন্য তিনি বন্ধু হতে পারেন। আমি বিশ্বাস করি, আমি সেই বিশ্বাস রাখতে চাই। আজ তার কাছ থেকে আমি সেই প্রতিশ্রুতি নিতে চাই যে তিনি ভালো মানুষের বন্ধু হবেন আর দুষ্ট মানুষের দুশ্মন হবেন। দুষ্ট মানুষের দুশ্মন হয়ে তাকে দমন করবেন, কেশবপুরকে শান্তির জনপদে পরিণত করবেন, স্বস্তির জনপদে পরিণত করবেন, এটা আমাদের আকাঙ্ক্ষা। আর ধন্যবাদ। আমি যে কথা বলছিলাম যে এই জায়গাটা কিন্তু আমাদের কেশবপুরে খুব ক্ষতি হয়ে গেছে কেশবপুরের মানুষের জন্য। রুহুল আমিন সাহেবকে আমরা অনেকবার ইনভাইট করেছি পূজা পরিষদের অনুষ্ঠানে, বাইলাডাঙ্গা দেবালয়ে, উনি আসতে পারেননি সব কটা। মোস্তফা তো বাড়ি থেকে বের হতোই না, আমার মনে হয় মোস্তফা এখান থেকে ঢাকার গাড়িতে উঠতো এবং ঢাকায় গিয়ে এসে থাকতো। মেয়র রফিক যেহেতু মেয়র, তাকে না তালতন্ত করে মোটামুটি একটা অবস্থা বজায় রেখে পথ চলতে হয়েছে। আমার চেয়ারম্যানগুলোর অবস্থা সব এক। তো এই যারা এরকম করেছেন তাদের উদ্দেশ্য আমার কিছু বলার আছে। আমি শ্যামল সরকার কিন্তু চুপ করেছিলাম না, আপনারা দূর থেকে হলো শুনেছেন। এই ময়দানে আমরা সমাবেশ করেছি, আমরা কিন্তু প্রতিবাদটা করেছি। তো যে মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে সে তখন কিন্তু আর মানুষ। তো কেশবপুরের মানুষের এমন একটা অবস্থা হলো যে কি হলো, যে প্রতিবাদের ভাষা সব যেন বোবা হয়ে গেল। কেশবপুর মানুষ একেবারে নিথর নিস্তব্ধ শ্মশানের মতো অবস্থা, এমন একটা অবস্থায় চলে গেল। এই অবস্থা থেকে আপনি শাহীন ভাই যত সহজ মনে করছেন, এত সহজ জায়গায় আপনি আসেন না। আমি আপনাকে পরিষ্কার বলছি, আমার কাছে খুব, আপনার কাছে নিশ্চয়ই খারাপ লেগেছে কি ভালো লেগেছে আমি জানি না, তবে আপনাকে আমি যতটুকু জানি কাছ থেকে দূর থেকে, খারাপ লাগারই কথা। আমার খুব খারাপ লেগেছে। 21শে ফেব্রুয়ারি রাতে আমি ঢাকার বাসায় বসে একটি ছবি দেখছিলাম। যেদিন মনোনয়ন বোর্ডের মিটিং চলছে, সেই সময়ও কেশবপুরে যাদেরকে নিয়ে উন্মত্ততা চলছে, একেবারে উন্মত্ততা, আমি লাইভ দেখছি। গাজী আমাদের সাইড গাজী আছে, সে লাইভ দেখাচ্ছে। কি এমন হয়ে গেল যে 21শে ফেব্রুয়ারি তাদের পাশে কেশবপুরে এতদিন থাকলেন, দুজন লোক গেলেন না কেন? এত বেইমান আপনারা। তো আপনাদেরকে নিয়ে শাহীন চাকলাদার কিভাবে পথ চলবে আমি তো বুঝতেছি না। আবার শাহীন চাকলাদার সিয়ার যখন থাকবে তখন তো আপনার তাই করেন নাকি? তাহলে কেশবপুরের মানুষ হিসেবে এটা আমাদের লজ্জা, বেদনা। এত ভয় কেন, কিসের ভয়? আপনি যাকে ভালোবাসেন যদি বিনিঃস্বার্থ ভালোবাসতে পারেন, তাহলে আপনার এই লজ্জা থাকতো না, তাহলে আপনার এই ভয় থাকতো না। আপনি নিঃস্বার্থ ভালোবাসতে পারেননি বলে, স্বার্থের মোহে ছুটেছিলেন বলে সেদিন 21শে ফেব্রুয়ারির রাতে ওই অবুঝ সন্তানদের পাশে কেউ ছিলেন না। এই কাজটা ভালো হতে পারে, আপনার অনেক কারণ থাকতে পারে। কি শাহীনের কাছে তার জন্য অনেক ভালো হয়ে যাবেন এটা ভেবেছেন? নির্বোধের দল সব। শাহীন চাকলাদার হলো রাজনীতি করতে করতে এখানে আসছে, বিরোধী দলে থাকতে থাকতে সরকারি দল হয়েছে। আমরা যেমন বিরোধী দলে রাজনীতি করেছি, আর তোমরা যারা সরকারি দলে এসে রাজনীতি করতেছো, একরকম হবে না, ভাবনা একরকম হবে না, মিলবে না। আমাকে এক জায়গায় যে জানতে চাওয়া হয়েছিল আমার কাছে শাহীন চাকলাদার সম্পর্কে, সাংবাদিকরা সবসময় তার সম্পর্কে নানারকম বলে। আমি বলেছিলাম যদি রাজনীতি বাঁচাতে চান, সংগঠন বাঁচাতে চান, 1913-14 সালে 2013-14 সালে যে তাণ্ডব চলেছিল সারা বাংলাদেশে, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ কোথাও নাই, পুলিশ ছাড়া আর কেউ ছিল না মাঠে, প্রশাসন ছাড়া কেউ ছিল না, সারা বাংলাদেশে ছিল না। একমাত্র ব্যতিক্রম ছিল যশোর সদর। যশোর সদর একমাত্র শাহীন চাকলাদার টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছিল। আমি সেই সূত্রের কথা তাদেরকে বলেছিলাম। আমি তার এই সাহসিকতার প্রশংসা অবশ্যই আমি করি, কিন্তু শাহীন ভাই আশঙ্কার কথাটাও বলে যাই, কেউ বলবে না, কারণ অনেকের অনেক রকম চাওয়া পাওয়া থাকতে পারে। আমার কোনো চাওয়া পাওয়া নেই। গত 2016 সাল থেকে
আমার কোন মন্দির, কেশবপুরের কোন মন্দির এখানে বলতে পারবে না যে তারা কোন সরকারি অনুদান যা পার্লামেন্টের মেম্বারের মাধ্যমে আসে তা পেয়েছে। একটি অনুদান দেওয়া হয় নাই। আমার কেন্দ্রীয় কালীবাড়িতে, যেটা আমাদের কেন্দ্রীয় কালী মন্দির, সেই কালী মন্দিরে 10টি টাকা দেওয়া হয় নাই। বলা হয়েছে এখানে সব বড় লোকের বসবাস, তারা দিক, এত মন্দির দিয়ে কি হবে। আমি প্রতিবাদ করেছি এবং আপনি পরিসংখ্যান নিয়ে দেখবেন প্রায় অফিস থেকে 2016 সাল থেকে এখানে আমার চেয়ারম্যান সাহেবরা আছেন, তারা সাক্ষী। যদি আমি মিথ্যা বলে দাঁড়িয়ে বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমার কোনো রাগ দেশ নেই, আমার কোনো হিংসা বিদ্বেষ কিছু নেই, কারণ আমার পথটাই ভিন্ন। 2016 সাল থেকে সামান্য কিছু মসজিদে বোধহয় কিছু অনুদান দেওয়া হয়েছে, তাও চেয়ারম্যান সাহেবদের নিতান্ত মানে হাত পা ধরাধরি কারণ। এছাড়া মন্দির একটি অনুদান পায়নি। যেটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল, আমি যেটুকু এনে দিতে পেরেছি, আমার মন্দিরগুলো, মঠ, আশ্রম, শ্মশানগুলো সেটুকু পেয়েছে। এখানেও বিভাজন করা হয়েছে, এখানে ভাগ করার চেষ্টা করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে ওই প্রশাসনের ওই গোলামের কারণে। কি করা হলো? বছরে আমাদের একটি মাত্র দিবস পালিত হয়, সেই দিবসের মৌলানা সাহেব অবশ্য ছিলেন আমাদের সাথে, ওই পাশে মঞ্চ ছিল। জন্মাষ্টমী হয়, আমরা এই জন্মাষ্টমীতে ওনাকে পেয়েছিলাম। কি করা হলো? সেই দিন ওই সরকারি গোলাম, প্রজাতন্ত্রের গোলাম, ওই কমরপুর শ্মশানে গিয়ে অনুষ্ঠানের আয়োজন করলেন আমাদের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য। কিন্তু আমি বিশ্বাস করি এই কেশবপুরের সনাতন পরিবার একটিও সেখানে সমর্থন দেয়নি। সেদিন আমাদের সাথে ছিল, আমার সাথে ছিল। ঠিক কিনা? আজও কি আছেন না? এই অধিক রাত পর্যন্ত আপনারা বসে আছেন, সাহেব ভাইকে ভালোবাসেন বলে, শ্যামল সরকারকে ভালোবাসেন, এই আওয়ামী লীগের নেতা যাদেরকে আমার প্রিয় মানুষ, তাদেরও প্রিয় মানুষ সাদেক সাহেব তৈরি করে রেখে গিয়েছিলেন। এইগুলা মোস্তফাকে, এই মেয়র রফিককে আমি দায়িত্ব দিয়ে গেছিলাম ছাত্রলীগের। সবাই আমাদের প্রিয়, আমাদের চেয়ারম্যান গুলো, কি তাদের কষ্ট ছিল আমি বুঝি না। একদম আনিসের মতো রাঘব মানুষ, সাহসী মানুষ, তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, সেও দেখলাম চুপসে গেল। হাবিব একটা উঠতি ছেলে, ভালো ছেলে ছিল, ভালো সম্ভাবনা ছেলে ছিল, সেজন্য কেমন চুপসে গেল, মিশে গেল। তারপর কি আমাদের এরা সামাদ কি একটা বড় মামলা দিয়ে, সামাদ তো সবসময় আমার বিরুদ্ধে বলিয়ে বেড়াইছিল, আমার বন্ধু, আমার একটা কথা, ও আমার ওর গান ছিল, ওখানে গিয়েছিল আমার বিরুদ্ধে বুঝতে। এই দোস্ত আমার দোস্ত শ্যামল কিন্তু করে দেওয়া, আগামীতে কিন্তু শ্যামল প্রার্থী, সুতরাং আন্টি সাবধান। এইবার দেখি আন্টি, এবার আন্টি লাগবে শ্যামলের বাস কেমন যাওয়া যায়, শ্যামলের অবদস্ত করা কেমন করে যায়। আরে বাবা, উনকুল্লাজার সহায় থাকে, কোনো মানুষ তাকে নামাইতে পারে না, অবস্থা আছে নাকি? পারে না। এই জিদ কখনো করতে নেই। আমার দোস্ত যারা, আমার বন্ধু, আমার ভাই যারা চেয়ারম্যান আছেন, দয়া করে এই ক্ষেত্রে শিক্ষা করে দিতে হবে। আর এখন রেকর্ড করে গাড়ি শোনাবেন, রেকর্ড দিন তো শেষ। সাইন্স থাকলে তাহলে রেকর্ড করেই দেয় এলাম আমরা। সাইন্স থাকলে তো মানুষ ছেলে, কারো মারতে হবে আর কারো বুকি টানতে বসে ভালো জানে। টানালি দোষ হলে ওই তরিকুল ইসলামের সাথে ফাইট করে এসে রাজনীতি করতে পারতো না। ওই টিটোর মতো রাঘব আর 16 ভাগ টাকায় যখন হামলা হয়েছিল, মহিতা বলেছেন, তখন মহিতা অবশ্য টিটোর সাথে ছিলেন। টিটো যখন হামলা করছিল বাহিনী নিয়ে 16 ভাগ টাকায়, আইন চাকরিতে ঠেক দিয়েছিল। আর কোনো ব্যক্তি অনেকে ছিলেন না। ওই তো রহমান সর্দার ছিলেন, তাদের সাথে আমরা রাজনীতি করছি, রঞ্জন সাহেব ছিলেন। ওই তো ব্যর্থ না, কিছু মনে করেন না। রাজনীতির ব্যাপার তো অনেক সময় কাজ করা লাগে। তো আমি ওই স্যার তাড়াতাড়ি রাত 10টা 11টা পর্যন্ত বলতে পারছি, সারা নেই তো। এই সারা নাকি কেউ যাবে? একটা সায়েন্স বক্তব্য না শুনে, সায়েন্স একাদের বক্তব্য না শুনে কেউ যাবে? কেউ যাবে না। ওরা এদের খেতে দিতে হয় না, এদেরকে একটু ভালোবাসতে হয়, এদেরকে একটু ভালোবাসা দিতে হয়, আর কিছু না। কিন্তু সেই ভালোবাসাটা আমরা দিতে পারি নাই। সেই ভালোবাসাটা আমরা পাইনি বলেই আজকে এত কথা বলতে হচ্ছে। রাজনীতির